গত ১.৫ বছর আগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ভারত থেকে দেশে নিয়ে আসে হাসিনা সরকার। দেশে এনে ভিন্ন নামে ভিন্ন বেশে তাকে লন্ডন পাঠানোর প্রক্রিয়া চলছিল। মিশন ছিল তারেক রহমানকে শেষ করার পরিকল্পনা, যে পরিকল্পনা হার মানাবে সিনেমার স্ক্রিপ্টকেও। তারেক রহমানের লন্ডনের একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যেতেন। সে মসজিদে যাবার পথেই স্নাইপার রাইফেলের গুলিতে তাকে শেষ করে দেওয়ার প্ল্যান ছিল হাসিনার। তাদের এ মিশনের লিস্টে আরও নাম ছিল সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমানের, যিনি ২০০০ সালে সীমান্তে প্রায় ২০০ বিএসএফকে শেষ করে দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন। এ মিশনে সুব্রত বাইন আর মোল্লা মাসুদকে গাইড দিচ্ছিল সরাসরি কলকাতা পুলিশ প্রধান রাজীব শুক্লা এবং রয়ের এরিয়া প্রধান। তারেক রহমানকে শেষ করে দেওয়ার পুরো প্ল্যান নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। কিভাবে তারেক রহমানকে শেষ করে দিতে চেয়েছিল হাসিনা আর ভারত, কেন তাদের প্ল্যান ভেস্তে গেল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ২৩ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ ২৩ জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য ১ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে। ওই তালিকার প্রথমে ছিল ত্রিমুখী সুব্রত বাইন। তার নামেও তখন ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্তর না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। কিন্তু সুব্রত প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেয়। সুব্রত দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, বিথি ও রিপন এখানে অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত। এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার সুপারিশ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করে। তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় স্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল, যারা দেশটির সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস.কে চক্রবর্তী। তখন থেকে মূলত এই ৩ জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে সম্পর্ক শুরু হয়। জয় শারীরিকভাবে ফিট না হওয়ায় রয়ের গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে নেয়। পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড লিবারেশন অব নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র, অর্থসহ মিশন কার্যকারী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করে দেয়। ২০০৩ সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার ৭ বছরের সন্তানকে শেষ করে। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে শেষ করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মোস্তাকিম। এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিত হয়। সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানে ছিল। চীনে র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়। র সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেননের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয়। তাদের লক্ষ্য ছিল টাইগার মেননের মাধ্যমে
কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের। কিন্তু এ মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে স্পেশাল টাস্কফোর্স তাকে গ্রেফতার করে। 2023 ফেব্রুয়ারি মাসে কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দফতরে এবং তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভেতরে একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হয়। এ সময় সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ প্রদান করে। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া চলতে থাকে। 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অবহিত করে, অর্থাৎ তারেক রহমানকে হত্যার জন্য ব্যবহার করে। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলে এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করে। কাজ হবার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এ বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই পাঠানো হবে এবং তার বেশভূষায় যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়। কিন্তু 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকার পতন ও হাসিনার পালানোর পর জিয়াউল আহসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয়। এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে, পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের সাথে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশের স্যাটেলাইট ফোনসহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে বেড়াচ্ছিলেন সুব্রত বাইন। একটি সূত্র নিশ্চিত করেছে লন্ডনে যেতে না পারায় তারেক রহমানকে বাংলাদেশে টার্গেট করা হয়। বলা হয় আসন্ন নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরলে সেখানে টার্গেট করা হবে বিএনপির এই কর্ণধারকে। কিন্তু তার আগেই বাংলাদেশের গোয়েন্দা তৎপরতার কাছে মার খেয়ে গেল ভারতের প্ল্যান। ধরা পড়ে গেলেন সুব্রত বাইন। সুপ্রিয় দর্শক, বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য হচ্ছে সুব্রত বাইন আটক হলেও তারেক রহমানকে শেষ করার জন্য ভারতের হাতে প্ল্যান বি এবং সি আছে। এ অবস্থায় তারেক রহমানের কি উচিত হবে দেশে ফেরা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।